পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন প্রসেসটা 3টে স্টেপের মাধ্যমে হয়। পুরো সাকসেসফুলি আপনার হাতে সার্টিফিকেট এসে পৌঁছাবে। এই যে অবস্থাটা, আপনি অ্যাপ্লিকেশন করলেন, আপনার হাতে সার্টিফিকেট এলো, এই প্রসেসটা 3টি স্টেপ রয়েছে। প্রথম স্টেপে রয়েছে কি, আপনাকে একটা অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবার সেই ফর্মটা আপনি কোথায় পাবেন? সেই ফর্মটা আপনি কোনো সাইবার ক্যাফে থেকে নিতে পারেন, ফর্মটা আপনি ডাইরেক্ট অফিস থেকে নিতে পারেন। এবার নিয়ে নেওয়ার পরে ওই ফর্মটাকে আপনাকে সুন্দর করে ফিল আপ করতে হবে, নির্ভুলভাবে বুঝে শুনে ফিল আপ করতে হবে। এবং যে যে ডকুমেন্টগুলো লাগবে, রিকোয়ারমেন্ট রয়েছে ডকুমেন্টের, সেই ডকুমেন্টগুলো একটার পর একটা আপনাকে কালেকশান করে নিতে হবে। কালেকশান করার পর ফিল আপ ফর্ম এবং উইথ ডকুমেন্ট আপনাকে কোনো সাইবার ক্যাফে যেতে হবে। সেকেন্ড স্টেপ যেটা, সেখানে অনলাইনে আপনাকে অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে। অনলাইনে সাবমিট করার পর অনলাইন অ্যাপ্লিকেশানের হার্ড কপি আপনি হাতে পাবেন। তাহলে অনলাইন অ্যাপ্লিকেশানের হার্ড কপি, অফলাইন অ্যাপ্লিকেশানের হার্ড কপি, অল ডকুমেন্টস সবকে একসাথে করে আপনাকে কনসার্ন অফিসে গিয়ে নির্দিষ্ট দিনে আপনাকে খবর নিয়ে নিতে হবে যে SC ST OBCদের অ্যাপ্লিকেশান কবে কবে জমা নেওয়া হয়। তো সেই দিন অনুযায়ী আপনাকে অফিসে গিয়ে আপনাকে ডকুমেন্টটা সাবমিট করতে হবে। সেকেন্ড স্টেপ শেষ হলো। থার্ড স্টেপে অফিস থেকে আপনার উপর একটা এনকোয়ারি হবে। সেই এনকোয়ারি যদি সাকসেসফুল হয়ে যায়, তাহলে সেই এনকোয়ারির পর কিন্তু আপনার সার্টিফিকেটটা ইস্যু হবে অনলাইনে, এবং আপনি কিন্তু অফলাইনে কোনো সার্টিফিকেট পাবেন না। কাস্ট সার্টিফিকেটের যে ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনাকে কিন্তু আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে ল্যামিনেশন করে সুন্দর করে রেখে দিতে হবে। এটাই হচ্ছে কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান এবং সার্টিফিকেশান প্রসেস। তো নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। আমি আজকে আমার ভিডিওতে দেখাবো কিভাবে কাস্ট সার্টিফিকেটের, সে যে কাস্টই হোক, SC হতে পারে, ST হতে পারে, OBC A, OBC B, হোয়াট এভার, যে কেউ হতে পারে। তো সেই কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশানের হার্ড কপিটা, প্রথম যে কপিটা আপনাকে ফিল আপ করতে হয় অনলাইন করার আগে, সেই 4 পৃষ্ঠার যে হার্ড কপিটা আপনি কীভাবে ফিল আপ করবেন। তো তার আগে চলে আসি ওই হার্ড কপি ফিল আপ করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে। দেখুন, প্রথমেই লাগছে যে অ্যাপ্লিক্যান্টের 2 কপি ফটো। এখানে একটা কথা বলে রাখি, অ্যাপ্লিক্যান্ট মাইনর হোক কি অ্যাডাল্ট হোক, মানে নাবালক হোক কি সাবালক হোক, ডকুমেন্টগুলো মোটামুটি একই রকমই লাগে। তাই আপনাকে সবগুলো ডকুমেন্টই কালেকশান করে রাখতে হবে। এবার ডকুমেন্টের প্রথমেই থাকছে অ্যাপ্লিক্যান্টের রিসেন্ট 2 কপি কালার ফটো। এরপরে আছে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ডের যে কোনো একটা আপনার অনলাইনের ক্ষেত্রে লাগবে, কিন্তু আপনি যখন অফলাইন সাবমিট করবেন তখন 3টেই দিয়ে দেবেন। জন্ম সার্টিফিকেট, যদি না থাকে তাহলে আপনি অ্যাডমিট কার্ড দিতে পারেন। কুর্সিনামা হচ্ছে গিয়ে বংশ তালিকা, যেটাকে বলা হয় ফ্যামিলি ট্রি। বংশ তালিকাটা প্রধানের স্বাক্ষর একটা করিয়ে নিতে হবে। এবার এই কুর্সিনামা বা বংশ তালিকা নিয়ে আমি একটু ডিটেলসে বলতে চাইছি। মনে করুন এটা হচ্ছে একটা বংশ তালিকা, ঠিক আছে। এখানে বংশ তালিকার হেড রয়েছে এখানে, এবং এর দেখা যাচ্ছে দুদিকে 2টো সন্তান রয়েছে, মেয়ে ছেলে যেই হোক না কেন, হোয়াট এভার। এবার তার নিচে আরেকটা সন্তান রয়েছে, এর 2টো রয়েছে। এখানে এই ফেজে 2টো রয়েছে, এখানে এই ফেজে এর 2টো সন্তান রয়েছে, এবং এই ফেজে 2টো সন্তান রয়েছে। এবার এখানে যে রয়েছে সে হচ্ছে আবেদনকারী, আর এখানে যে রয়েছে তার হচ্ছে শংসাপত্রধারী, মানে এর কিন্তু OBC SC ST OBC AB হোয়াট এভার, যাই হোক, ও একটা সার্টিফিকেট ক্যারি করে, ওর সার্টিফিকেটটা রয়েছে। আর আবেদনকারীর সঙ্গে ওর রিলেশনটা এই ফ্যামিলি চার্ট অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে, ওরা 2 ভাই বোন হয়ে যাচ্ছে, সম্পর্কে ব্রাদার আর সিস্টার চলে আসছে। এবার এই বংশতালিকা আপনি যদি সাবমিট করেন, তাহলে কিন্তু এখানে কয়েকটা জিনিস আপনাকে পাবলিশ করতে হবে, তার জন্য কিছু ডকুমেন্ট আপনাকে দিতে হবে। এই দুজনের বাবা যে এই ব্যক্তি, তার একটা প্রুফ ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে। আবার এদের সঙ্গে যে এর একটা লিঙ্ক রয়েছে, মানে এরা যে এই ম্যান লোকেরই বংশধর, তার একটা ডকুমেন্ট আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। মনে করুন যে প্রথম যে ব্যক্তি, এর সাথে এর কী ডকুমেন্ট, এর কী লিঙ্ক থাকতে পারে। এবার এর ভোটার কার্ডে এর বাবার নামে হিসাবে থাকবে, আবার এর ভোটার কার্ডে এর বাবার নাম হিসাবে এই নামটা থাকবে, এবং তার নিচে যে রয়েছে তার ভোটার কার্ডে এ বাবার নাম হিসাবে থাকবে। এইভাবে যখন ব্লাড রিলেশন চার্টটা একটু বড় হয়ে যাবে, তখন কিন্তু উপরের দিকে যদি বেশি লম্বা হয় চার্টটা, তাহলে কিন্তু উপরের দিকে রিলেশনগুলোর প্রুফ আপনাকে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনার সার্টিফিকেট ইস্যু হবে না। এখানে দেখা যাচ্ছে 3টে জেনারেশান, এখানে ফার্স্ট জেনারেশান, এটা সেকেন্ড, এটা থার্ড, 3টে জেনারেশান রয়েছে। তো এই 3টে জেনারেশানের উপরের যে জেনারেশানটার ধরুন আপনি কোনো আধার কার্ড ভোটার কার্ড কিচ্ছু খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি কী ডকুমেন্ট সাবমিট করবেন? সেক্ষেত্রে আপনাকে পুরানো দলিল সাবমিট করতে হবে, যেখানে এই ব্যক্তির বাবা এই এবং এই ব্যক্তির বাবা এই কথাটা যেন উল্লেখ থাকে। তাহলে কিন্তু আপনার বংশ তালিকাটা সাকসেসফুলি রিসিভড হবে, অ্যাকসেপ্ট হবে, না হলে কিন্তু হবে না। যে বংশের কারো কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, এটা তো থাকতেই হবে, না হলে আপনার ইস্যু হবে না সার্টিফিকেট। কুর্সিনামাতে যাকে আপনি শংসাপত্রধারী দেখিয়েছেন, সেই ব্যক্তির কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি আপনাকে সাবমিট করতে হবে।
এবং এরপরে যেটা রয়েছে দেখুন, গ্রাম প্রধানের আয়ের শংসাপত্র। ঠিক আছে, এটা হচ্ছে আবেদনকারীর এই ডকুমেন্টগুলো লাগবে। এবার আবেদনকারী যদি নাবালক হয় তাহলে পিতামাতার আধার কার্ড লাগতে পারে, ভোটার কার্ড লাগতে পারে। পিতামাতার কেন বলছি, কারণ যদি মনে করুন পিতার অবর্তমানে মাতারটা লাগবে, আর যদি পিতা বর্তমান থাকেন তাহলে তার আধার কার্ড এবং ভোটার কার্ড কিন্তু অবশ্যই লাগবে। এবং শেষ যে ডকুমেন্টটা লাগবে, যেটা অনলাইনের ক্ষেত্রে লাগবে না কিন্তু অফলাইনে জমা করার সময় লাগবে, সেটা হচ্ছে যতগুলো সাক্ষী সই করবে আপনার ওই 4টি পেজে, যতগুলো সাক্ষী রয়েছে আমি দেখাবো একটা একটা করে, সেই সমস্ত সাক্ষীগণের আপনাকে আধার কার্ডটা কিন্তু কালেকশন করে রাখতে হবে। তার মানে কি দাঁড়ালো, আপনি তাদেরকেই সই করাবেন যারা আপনাকে তার আধার কার্ডটা দেবে অ্যাজ এ ডকুমেন্ট প্রুফ। ঠিক আছে, এই হচ্ছে ডকুমেন্ট লিস্ট। এবার ডকুমেন্ট লিস্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে আসবো ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন। এবার দেখুন 4 পৃষ্ঠার ফর্ম আমি বলেছি। প্রথম যে পৃষ্ঠাটা রয়েছে ফর্ম 1A, রুল 7BB1 দ্রষ্টব্য, এখানে এটা হচ্ছে ফর্ম। এবার এই ফর্মটাতে একটা ফর্মেই তপশিলি জাতি, তপশিলি জনজাতি বা উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সম্প্রদায়ের শংসাপত্রের জন্য অভিন্ন আবেদনপত্র এটা। ঠিক আছে, এই আবেদনপত্র দিয়ে আপনি 3টাই করতে পারেন। যদি তপশিলি জাতি হয় তপশিলি জাতিতে টিক দেবেন, তপশিলি জনজাতি হলে জনজাতিতে টিক দেবেন, এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী হলে অন্যান্য অনগ্রসর শ্রেণীতে আপনি দাগ দিয়ে দেবেন। এবং প্রতি মহকুমা শাসক, অতিরিক্ত জেলা শাসক লেখা আছে নিচে, যে জায়গাটা ফাঁকা রয়েছে এখানে আপনি যে ডিস্ট্রিক্টে বিলং করেন সেই ডিস্ট্রিক্টের নামটা আপনাকে এখানে দিতে হবে। এরপরে আসছে দেখুন, মহাশয় আমি এতদ্ দ্বারা তপশিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের শংসাপত্রের জন্য নিম্নলিখিত নির্ধারিত বয়ানে আবেদন করছি এবং এর জন্য বিশেষ বিবরণসমূহ উল্লেখ করা হলো। আমি এই মর্মে ঘোষণা করছি যে প্রদত্ত তথ্যসমূহ আমার জ্ঞাতসারে সঠিক এবং এই বিষয়ে কোনো ব্যতিক্রমের জন্য আমি দায়বদ্ধ থাকব। আপনার বিশ্বস্ত, এখানে আপনি সই করবেন। যদি আবেদনকারী 18 বছরের বেশি হয়, সাবালক হয়, তাহলে সে নিজে সই করবে, আর যদি নাবালক হয় আবেদনকারী, সেক্ষেত্রে নাবালকের পক্ষে অভিভাবক এখানে সিগনেচার করবেন। দেখুন শংসাপত্রের প্রথমেই রয়েছে যে শংসাপত্রের জন্য আবেদন করছেন, তপশিলি জাতি হতে পারে, উপজাতি হতে পারে, ওবিসি হতে পারে। এবার এখানে কিন্তু ওবিসি AB আলাদা করে টিক দেওয়া নেই, ওবিসি লিখবেন। এবার দেখুন জাতি, আমি এখানে তপশিলি জাতি হিসাবে একটা অ্যাপ্লিকেশন করে আপনাদের দেখাচ্ছি। তাহলে ক্ষয়ের দাগে যেটা রয়েছে 1-এর খতে আপনাকে জাতিটা উল্লেখ করতে হবে যে আপনি কোন জাতিতে পড়েন। এবার সেই জাতির নাম আপনি নিশ্চয়ই জানেন, নিজের জাতির নাম। সেই জাতির নামটা আমি যেমন এখানে লিখে দিচ্ছি মাল। আবেদনকারীর সম্পূর্ণ নাম লিখবেন বাংলা হরফে ঠিকঠাকভাবে লিখবেন নিজের নামটা, এবং আবেদনকারীর সম্পূর্ণ নাম ইংরেজি বড় হরফে লিখবেন। স্মল লেটার ইউজ করবেন না, সব ক্যাপিটাল লেটারে নিজের নামটা সুন্দর করে লিখে নেবেন এখানে যেভাবে লেখা আছে। পিতার নাম বাংলা হরফে একবার লিখবেন এবং পিতার নাম ইংরেজি বড় হরফে আরেকবার লিখে দেবেন, এবং জন্ম তারিখটা সঠিক যেন হয়। ডেট অফ বার্থ সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেটে যে ডেট রয়েছে সেই ডেটটা আপনি এখানে উল্লেখ করবেন। 4-এর খতে রয়েছে দেখুন জন্মস্থান। এই জন্মস্থানের ক্ষেত্রে আপনাকে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম এবং জেলার নাম এবং রাজ্যের নাম এখানে আপনি উল্লেখ করে দেবেন। জন্মকালীন ঠিকানা কয়ে হচ্ছে বর্তমান, এবং ক্ষয়ে দেখুন রয়েছে অন্যান্য ঠিকানা। বর্তমান ঠিকানায় আপনি যে বর্তমান ঠিকানায় রয়েছেন সেই ঠিকানাটাই জন্মস্থানের ঠিকানা অনুযায়ী ওটা হয়ে যাবে। গ্রাম পঞ্চায়েতের নামটা শুধু এখানে নতুন যোগ হবে, লিখে দেবেন। পোস্ট অফিসের নামটা একই হবে, থানা একই হবে, জেলা একই হবে, রাজ্যও একই হবে। আর তারপরে যেটা রয়েছে অন্যান্য ঠিকানা, এই অন্যান্য ঠিকানা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনার থাকে তাহলে আলাদা কথা, তাহলে দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপরে চলে আসছি 6 নম্বর পয়েন্ট, যেটা দেখুন জাতীয়তা। এখানে আপনি ভারতীয়, ইন্ডিয়ান, ভারতীয় লিখতে হবে। ধর্ম আপনার হিন্দু, মুসলিম, হোয়াটএভার। মুসলিম তো হবে না, এসসিরা, মুসলিম তো ওবিসি এ ক্যাটাগরিতে চলে আসে। এখানে এটি তপশিলি জাতির জন্য অ্যাপ্লাই করছি, তাহলে এটা ধর্ম সবসময় হিন্দুই হবে। লিঙ্গ পুরুষ লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ আপনার যেটা হবে সেটা লিখে দেবেন। আবেদনকারীর পিতৃকুলের রক্ত সম্পর্কিত কোনো ব্যক্তির জাতি শংসাপত্র আছে কিনা, এটা যদি থাকে হ্যাঁ লিখবেন, যদি না থাকে না লিখবেন। হ্যাঁ তো আপনার হতেই হবে, না হলে আপনার সার্টিফিকেট ইস্যু হবে না। আপনি ব্লাড রিলেশন চার্টে যাকে আপনি শংসাপত্রধারী দেখিয়েছেন সেই ব্যক্তির নাম এখানে উল্লেখ করতে হবে, এবং সম্পর্কটা কী রয়েছে সেটা উল্লেখ করতে হবে। শংসাপত্রের নাম্বার দিতে হবে, শংসাপত্র প্রদানের তারিখটা দিতে হবে। প্রদানকারী কর্তৃপক্ষ সবসময় SDO হয়। এবার ডিস্ট্রিক্ট অনুযায়ী কোনোটা ঝাড়গ্রাম, কোনোটা মেদিনীপুর, আপনি যে ডিস্ট্রিক্টের লোক সেই ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবেন। এরপরে দেখুন আসছে 10 নম্বর পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, 2 জন সুপারিশকারীর বিশদ বিবরণ। এবার এই 2 জন সুপারিশকারী কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনার এই কাস্ট সার্টিফিকেটের জন্য, কারণ এদের সুপারিশের অনুযায়ী কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হবে। তাই এই সুপারিশকারীদের নাম খুব ভেবেচিন্তে সিলেকশন করবেন যে কাকে দিয়ে আপনি সুপারিশটা করাতে পারেন, কে সুপারিশ করলে ভালো হয়, এবং কে সুপারিশ করবে এবং তার নিজের ডকুমেন্টটাও দিতে সে রাজি থাকবে। তো এই সুপারিশের কিছু নিয়ম রয়েছে। দেখুন কাস্ট সার্টিফিকেট ফর্মের সুপারিশ অপশানে কারা সই করতে পারে
স্বাক্ষর করা ব্যক্তি অবশ্যই যেন এলাকার লোক হয় এবং আবেদনকারী এবং তার পরিবারকে যেন ভালোভাবে চেনে, কেননা সুপারিশকারী ব্যক্তিকে কিন্তু অফিস থেকে যে কোনো সময় যোগাযোগ করা হতে পারে। এবার ও জানলই না, ওর নাম লিখে দিলেন, ওর একটা ডুপ্লিকেট সাইন করে দিলেন, পরে দেখা যাচ্ছে তাকে যখন এনকোয়ারির সময় ওর সাথে যোগাযোগ করা হচ্ছে ও আপনাকে ডিনাই করে গেল, আপনাকে চেনেই না বলে দিল, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেট ইস্যুটা বিষ বাঁ জলে চলে যাবে নিঃসন্দেহে। তাই যে ব্যক্তিকে স্বাক্ষর করাবেন সেই ব্যক্তি যেন অবশ্যই এলাকার লোক হয় এবং আবেদনকারী এবং তার পরিবারকে যেন ভালোভাবে চেনে। সবথেকে ভালো সুপারিশকারী কে হতে পারে? দেখুন, এলাকার কোনো সরকারি কর্মী যদি থাকে, এবার সরকারি কর্মী মানে কোনো টিচার, কোনো বিডিও অফিসে কাজ করে, কোনো এসআই অফিসে কাজ করে, কোনো সরকারি কর্মচারী যদি হয় আপনার এলাকায়, আপনাকে চেনে, তাকে আপনি সই করাতে পারেন। এলাকার কোনো পরিচিত শিক্ষক মানে সে সরকারি কর্মচারী নয়, কিন্তু প্রাইভেট টিউশনি করেন এবং একটা ভালো নাম রয়েছে মার্কেটে, পরিচিত, সুপরিচিত, তো সেই ধরনের শিক্ষককে আপনি এখানে সাইন করাতে পারেন। এলাকার কোনো সমাজসেবী, এবার সমাজসেবী লোকের একটা নাম থাকে, সুনাম থাকে, তো তাকে দিয়ে আপনি সই করাতে পারেন। এবং এলাকার কোনো পূজারি মানে বামুন লোক একটা সাধারণত দেখা যায় এক একটা এলাকায়, গ্রামের দিকে এক একটা ছোট্ট 2-3টা এলাকাতে একজন বামুন থাকে, তো সেইরকম বামুনকে যদি আপনি সই করাতে পারেন, তার একটা রেসপেক্টেড জায়গা থাকে সমাজে, সে একজন রেসপেক্টেড ব্যক্তি, তাকে দিয়ে সইটা আপনি করাতে পারেন। এলাকার কোনো সরকারি পদাধিকারী, যেমন গ্রাম প্রধান হতে পারে, এমএলএ হতে পারে, আশাকর্মী হতে পারে, কিন্তু এগুলো সবই যেন আপনার নিজের এলাকার লোক হয়। এলাকার কোনো রেশন ডিলার হতে পারে, এরা হচ্ছে মোটামুটি সমাজের একটা নামকরা ভালো একটা পজিশানে রয়েছে, এদের দিয়ে আপনি করাতে পারেন। কিন্তু এদের দিয়েই করাতে হবে এমন কোনো বাঁধা ধরা রুল কিন্তু নেই। ম্যাক্সিমাম আবেদনকারী যেটা করে, এই সব লোকগুলোকে পাওয়া যায় না, এরা সই করতে চায় না, তাই তারা কী করে, সাধারণ প্রতিবেশী, তারাও কিন্তু সুপারিশকারী হতে পারেন যদি উপরে উল্লেখিত ব্যক্তিদের না পাওয়া যায়। ফার্স্ট প্রায়োরিটি কিন্তু আপনি এদেরকে দেবেন। যদি এদেরকে না পাওয়া যায় তাহলে সাধারণ প্রতিবেশীও সুপারিশকারী হতে পারেন, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটাকে স্ট্রং করতে চাইলে আপনি সবসময় চেষ্টা করবেন সুপারিশকারী ব্যক্তি যেন আলাদা জাতির হয়। মানে আপনি যে জাতিতে বিলং করেন সেই জাতিতে আপনার ঘরের লোক তো আপনাকে বলবেই যে আপনি এসসি, আপনার এই কাস্ট, আপনি এই জাতির লোক, ওটা বলবেই। কিন্তু যখন আদার কাস্টের কেউ আপনাকে সুপারিশ করবে, না এই ব্যক্তিকে আমি বহুদিন ধরে চিনি, জানি এবং এই সম্প্রদায়ভুক্ত, এর এসসি সার্টিফিকেট হওয়া উচিত, এটা যখন কোনো আদার কাস্টের কেউ আপনাকে সার্টিফাই করবে, সেটা স্ট্রঙ্গার দেন নর্মাল সুপারিশকারী যারা হয় তাদের থেকে। তো এটা মাথায় রাখার চেষ্টা করবেন যে সুপারিশকারী ব্যক্তি যদি আলাদা জাতির কাউকে খুঁজে পাওয়া যায়। এইভাবে আপনাকে দুজন সুপারিশকারী খুঁজে নিতে হবে। প্রথম সুপারিশকারীর নাম দিয়ে দেবেন, তারপর তাকে স্বাক্ষর করাবেন, তার গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন, থানা, জেলা, রাজ্য ডিটেলস নামটা দিয়ে দেবেন। দ্বিতীয় সুপারিশকারীও তাই, নাম দেবেন, স্বাক্ষর দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম, পোস্ট অফিসের নাম, থানা, জেলা, রাজ্য, এগুলো সব আপনাকে একটা একটা করে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রথম পেজের ফিল আপ প্রসেসটা। এইভাবে আপনি প্রথম পেজটা ফিল আপ করে নেবেন। এবার দেখুন সেকেন্ড পেজের 11 নম্বরে যেটা রয়েছে, আবেদনকারী অথবা তার পরিবার অন্য রাজ্য বা দেশ থেকে স্থানান্তরিত কিনা, অর্থাৎ মাইগ্রেন্ট হয়েছে কিনা, পরিবারটি অন্য রাজ্য থেকে এখানে এসছে কিনা। যদি 11 নম্বরের বিষয়ে উত্তর হ্যাঁ হয়, তাহলে অবশ্যই স্থানান্তরকরণ শংসাপত্রের নম্বর দিতে হবে, প্রদানের তারিখ দিতে হবে এবং সেই রাজ্য বা দেশে বসবাসের ঠিকানা কোথায় ছিল সেই ঠিকানাটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে, কোথার থেকে মাইগ্রেন্ট হয়ে এসছে। তবে সাধারণত এই অপশানটা লাগে না, এবার যদি লাগে তাহলে আপনি এখানে হ্যাঁ করে বাকিগুলো ফিল আপ করে নেবেন। এবার পরের যে অংশ রয়েছে দেখুন, এই অংশটি কেবলমাত্র ওবিসিদের জন্য। এবার এসসি এসটি যদি অ্যাপ্লাই করেন, আমি যেমন এটা এসসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছি, তাই এখানে কিন্তু এই অংশটি ফিল আপ করতে হবে না। কিন্তু যদি আপনি ওবিসি হিসাবে অ্যাপ্লিকেশনটা করেন তাহলে কিন্তু এই অংশটা আপনাকে ফিল আপ করতেই হবে। এবার প্রথমে রয়েছে দেখুন পিতার চাকরির বিশদ বিবরণ এবং পরে রয়েছে মাতার চাকরির বিশদ বিবরণ। এবার এখানে চাকরির বিশদ বিবরণটা এই জন্য চাওয়া হচ্ছে, কেননা ওবিসিদের মধ্যে ওবিসি এ বি তো রয়েছেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওবিসিদের মধ্যে যে দুটো ভাগ রয়েছে, ক্রিমিলিয়ার এবং নন ক্রিমিলিয়ার, তো সেটা পুরোপুরি সিলেকশন হয় ইনকামের উপর। যে সিলেকশন বেসটা হচ্ছে ফ্যামিলি ইনকাম। এবার বাবা কি করে, মা কি করে, দুজনের যে ইনকাম সেটাকে মিক্স করে দিলে কত আসছে। যদি 8 লাখ টাকার বেশি হয়ে যায় তাহলে ক্রিমিলিয়ার, আর যদি কম হয়ে যায় তাহলে নন ক্রিমিলিয়ার। তো এই বিষয়ে আমার ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে ডিটেলসটা দেখে নিতে পারেন যে ক্রিমিলিয়ার কী জিনিস, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কারা অ্যাপ্লাই করতে পারে, সমস্ত ডিটেলস ভিডিওতে দেওয়া রয়েছে। এখানে শুধু আমি এটুকু বলতে পারি যে সমস্ত ফ্যামিলির ইনকামটার ডিটেলসটা এখানে দিতে হবে এবং সেই ইনকামটা যদি 8 লাখ টাকার বেশি হয়ে যায় তাহলে ক্রিমিলিয়ার সার্টিফিকেট পাবে, আর যদি কম হয় তাহলে কিন্তু নন ক্রিমিলিয়ার NCL যেটাকে বলা হয় সার্টিফিকেটটা ইস্যু হবে, মানে ওর সার্টিফিকেটে নন ক্রিমিলিয়ার লেখা থাকবে। এবার ইনকামের বিবরণে প্রথমেই রয়েছে প্রতিষ্ঠানের ধরন, কোন প্রতিষ্ঠানে চাকরি করেন। এবার প্রতিষ্ঠানের নামটাও দিতে হবে। প্রতিষ্ঠানের ধরনটা কি হয়, যদি মনে করুন কোনো স্কুল টিচার হয় তাহলে ওটা হবে, ধরনটা হবে এডুকেশন।
ঠিক আছে। প্রতিষ্ঠানের নাম, যে স্কুলে চাকরি করেন সেই স্কুলের নাম দেবেন, পদের নামটা দিয়ে দেবেন, বয়স এবং নিয়োগের তারিখ, এই ডিটেলসটা দিতে হবে বাবার ক্ষেত্রে। মায়ের ক্ষেত্রেও সেম, প্রতিষ্ঠানের ধরন, প্রতিষ্ঠানের নাম, পদের নাম, বয়স এবং নিয়োগের তারিখ। এবার যদি কৃষি জমিও থাকে, আবার কৃষি জমির ভোগকারী যদি মাতা পিতা ও নাবালক সন্তান দ্বারা অধিকৃত কিনা সেটা অবস্থান জানাতে হবে, পরিমাণটা জানাতে হবে। বাবার ক্ষেত্রেও সেম, মায়ের ক্ষেত্রেও সেম। এবার তারপরে রয়েছে যে আয়টা কত হচ্ছে, পিতামাতার সম্পত্তি আয় বা পিতার সম্পত্তি কত রয়েছে। দেখুন, বেতন থেকে আয় কত রয়েছে দুজনেরই দিতে হবে। আবার অন্যান্য সূত্র থেকে যদি আয় থাকে, কৃষি জমি বাদে যদি অন্যান্য কোনো সূত্র থাকে, কোনো ব্যবসা থাকে বা কোনো অন্য কোনো ইনকামের সোর্স থাকে, সেটা দিতে হবে কৃষি জমি বাদ দিয়ে। এবার আয়কর দেন কিনা, যদি আয়কর দেন তাহলে ইয়েস, না হলে না, এখানেও সেম। এবং সম্পত্তির করের বিধির আওতায় আছেন কিনা, যদি থাকে হ্যাঁ, না হলে না। তো এগুলো দেওয়ার পরে, এগুলো দুটোই কমপ্লিট করে নেওয়ার পরে এখানে দেখুন লিখেছে বিশেষ দ্রষ্টব্যতে ওবিসি শংসাপত্রের জন্য আবেদনকারীকে বর্তমান বার্ষিক আয়ের সার্টিফিকেট দিতে হবে। এবার বার্ষিক আয়ের সার্টিফিকেট বলতে কী বোঝায়, ওটা প্রধান থেকে আপনি দিতে পারেন। আপনার যদি ইনকাম অনেক বেশি হয়, তাহলে যদি আপনি ট্যাক্স পেয়ার হন, তাহলে আপনি ট্যাক্স ফাইল যেটা করেছেন, আইটিআর ফাইল যেটা করেছেন, তার ফার্স্ট কপিটা দিতে পারেন। এরপরে আপনি দরখাস্তের সাথে কী কী ডকুমেন্ট দিচ্ছেন তার একটা লিস্ট আপনাকে এখানে করে দিতে হবে। আমি কী কী ডকুমেন্ট লাগবে তার ডিটেলস বলে দিয়েছি, সেই লিস্টগুলো পরপর এখানে লিখে দেবেন। আবেদনকারী স্বাক্ষরের জায়গাটা কী হবে, যদি আপনি সাবালক হন তাহলে নিজে সই করবেন, আর যদি নাবালক হন তাহলে আপনার বাবা, আপনার যে গার্জিয়ান রয়েছে সে সই করবে, এবং এখানে তারিখটা আপনাকে দিয়ে দিতে হবে। এই হচ্ছে মোটামুটি দ্বিতীয় পেজ। এবার 3 নম্বর পেজে আসছে, দেখুন অভিভাবক, পিতা বা অভিভাবকের ঘোষণা। যদি পিতা হয় তাহলে পিতার দাগ দেবেন, আমি শ্রী, এখানে নামটা আসবে, বাবার নাম, অ্যাপ্লিকেন্টের বাবার নামটা এখানে আসবে, আমি শ্রী, অ্যাপ্লিকেন্টের বাবার নাম আসবে, এবং অ্যাপ্লিকেন্টের বাবার নাম অর্থাৎ অ্যাপ্লিকেন্টের দাদুর নাম এখানে আসবে। তারপরে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নাম এবং জাতি কী রয়েছে সেটা লিখে দিতে হবে। এবং এই সম্প্রদায়ভুক্ত সর্বান্তকরণে অঙ্গীকার করিয়া ঘোষণা করিতেছি যে আমি এবং আমার পরিবারগণ পুরুষানুক্রমে পশ্চিমবঙ্গ রাজ্যে স্থায়ীভাবে বসবাস করিতেছি। আমি, আমার পরিবারবর্গ এবং আমাদের পূর্বপুরুষগণ কখনও পশ্চিমবঙ্গ রাজ্যের বাহিরে বা অন্য কোনো রাজ্যে বা দেশে বসবাস করি নাই। আমি আরও ঘোষণা করিতেছি যে যে জাতিতে আপনি অন্তর্ভুক্ত সেই জাতিতে টিক দিয়ে দেবেন, শ্রেণী সম্প্রদায়ভুক্ত জাতিতে জাতির নাম দিয়ে দেবেন। ইহা আমার জ্ঞান এবং বিশ্বাস মতে সত্য। আবেদনপত্রের সহিত গ্রথিত জমির দলিলের জেরক্স কপি, আমার পিতৃকুলের ব্যক্তির নামাঙ্কিত। আমার পেশা চাষাবাদ এবং আমার স্ত্রীর পেশা গৃহবধূ। এবার আপনার পেশা যদি আলাদা কিছু হয়, ব্যবসা হয়, ব্যবসা লিখবেন। স্ত্রী যদি কিছু করেন সেটা লিখে দেবেন, যদি না করেন তাহলে কিছুই যদি না করেন তাহলে গৃহবধূ, আর পেশা যদি আপনি চাষবাস করেন তাহলে চাষাবাদ আপনি লিখতে পারেন। এবং দরখাস্তকারীর নামটা দেবেন, তিনি আমার পুত্র না কন্যা হইতেছে সেখানে টিক দিয়ে দেবেন, এবং আমি পূর্ণ আইনানুগ দায়িত্ব লইয়া উপরোক্ত ঘোষণা করিলাম। এবং এই স্বাক্ষরটা অবশ্যই পিতা করবে। এবার দেখুন এরপরে এই পৃষ্ঠা 3 নম্বর পৃষ্ঠার নিচে রয়েছে সাক্ষী। এবং আমি আগেও বলেছি যারা সুপারিশ করবে, এখানে লিখে দিয়েছি দেখুন, প্রথম পৃষ্ঠার সুপারিশে যে দুজনে স্বাক্ষর করিয়েছেন এখানে তাদের তথ্য দিতে হবে, এবং অনলাইন করার সময় এদের তথ্য লাগবে। তাহলে ওখানেও স্বাক্ষর করেছিল, এখানেও প্রথমে স্বাক্ষর করবে, তারপর সেই ব্যক্তির নামটা লিখে দেবেন, সেই ব্যক্তির পিতার নাম লিখে দেবেন, গ্রামের নাম লিখে দেবেন এবং এখানে তারিখ দিয়ে দেবেন। একইভাবে দ্বিতীয় যে সাক্ষী রয়েছেন তার স্বাক্ষর এখানে দেবেন, নাম এখানে দেবেন, পিতার নাম এখানে দেবেন, গ্রামের নাম এখানে দেবেন এবং তারিখটা এখানে দিয়ে দেবেন। এবং অবশ্যই এই দুজনের একটা করে ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড যাই হোক একটা নিয়ে রাখবেন। ওটা ফিজিক্যাল ফর্ম যখন সাবমিট করবেন তখন কিন্তু কাজে লাগবে। ধরুন পিতার ঘোষণাপত্র হয়ে গেল। এবার 4 নম্বর যে পৃষ্ঠা রয়েছে সেখানে কিন্তু রয়েছে গ্রামবাসীদের ঘোষণাপত্র। আমরা নিম্নে স্বাক্ষরকারী ব্যক্তিগণ সম্পূর্ণ আইনানুগ দায়িত্বের সহিত ঘোষণা করিতেছি যে যে জাতির জন্য সে সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করছে, তপশিলি জাতি, উপজাতি বা অনগ্রসর শ্রেণী, সেখানে টিক দিয়ে দেবেন। অন্য অনগ্রসর শ্রেণী জাতি পরিচয়ের জন্য আবেদনকারী দিয়ে শ্রী অথবা শ্রীমতী, যদি মেয়ে হয় তাহলে শ্রীমতী দেবেন, দিয়ে নামটা দেবেন, পিতার নাম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম এবং জেলার নাম দেওয়ার পরে লেখা হচ্ছে দেখুন, এই ব্যক্তিকে ভালোভাবে চিনি ও জানি। সে উপরোক্ত ঠিকানায় স্থায়ী বাসিন্দা, ভারতীয় নাগরিক, ধর্ম হিন্দু ও জাতিতে মাল, সম্প্রদায়ভুক্ত তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী যেটা হবে সেটা দাগ দিয়ে দেবেন। আমাদের দেওয়া উপরোক্ত ঘোষণা মিথ্যা প্রমাণিত হইলে সরকার আরোপিত আইনানুগ শাসিত মানিয়া লইতে বাধ্য থাকিব। এরপর এখানে দেখুন 6 জন ব্যক্তি গ্রামবাসীগণ, সেই 6 জন গ্রামবাসীগণ কিন্তু আপনার এখানে সাইন করবে, এবং শুধু সাইন করবে না, তার পিতা এখানে স্বাক্ষর হবে। এখানে দেখুন স্বাক্ষর করবে, এখানে পিতার নামটা দেওয়া হবে এবং এখানে ঠিকানা দেওয়া হবে। এখানে আমি আগেও বলেছি, আরেকবার আপনাদের মনে করিয়ে দিই, এখানে আপনি সবসময় চেষ্টা করবেন যাতে এই যে 6 জন স্বাক্ষর করবেন তারা যদি আদার কাস্টের কেউ হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়।
ঠিক আছে, নিজের কাস্টের বাদ দিয়ে চেষ্টা করবেন যাতে আদার কাস্টের কেউ এখানে স্বাক্ষরটা করে, এবং অবশ্যই তার একটা ডকুমেন্ট আপনি কালেকশন করে রাখবেন। যখন ফিজিক্যাল আপনি ফর্মটা সাবমিট করতে যাবেন তখন কিন্তু সেই ডকুমেন্টগুলো লাগবে। তো এইভাবে আপনি ফর্মটা আগে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখানে যে প্রধানের সার্টিফিকেট লাগছে, সেই প্রধানের সার্টিফিকেট নেওয়ার একটা সিস্টেম রয়েছে, নতুন সিস্টেম এসছে। সেই সিস্টেম অনুযায়ী, সেই নিয়মে আপনাকে অ্যাপ্লিকেশানটা করে নিতে হবে। এবার প্রধান সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হয় তারও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে প্রধানের সার্টিফিকেট নিয়ে নিলেন, যে যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে সমস্ত ডকুমেন্টগুলো, এবং এই ফর্মটাকে একসাথে স্টিচ করে নেবেন। সমস্ত ডকুমেন্টগুলোর জেরক্স কপিতে আপনাকে কিন্তু এটা অ্যাটেস্টেড করে নিতে হবে, আপনাকে সই করে নিতে হবে। এবার সই করে নেওয়ার পর আপনি অনলাইনটা করুন। অনলাইন করার পর আরও 2 কি 3টে পেজ আসবে, সেই পেজটা আপনি ম্যান ফর্মের সাথে স্টিচ করে নেবেন। এবং প্রথম যে পেজটা থাকবে, যেটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু হার্ড কপি জমা দেওয়ার পর আপনাকে কিন্তু ফেরত দেবে। আপনি ফেরত মনে করে নিয়ে আসবেন, কেননা ওখানেই কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে, যেটা পরবর্তীকালে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য আপনার লাগবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। এখানে আমি আরেকটা কথা বলে দিই, বিশেষ করে তপশিলি উপজাতি অর্থাৎ যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের কিন্তু বংশের কারোরই সার্টিফিকেট নেই। যেহেতু ওরা পিছিয়ে পড়া সম্প্রদায়ের লোক, ওরা নিজেরা সার্টিফিকেটটা করে নিতে পারেনি, সেই জন্য দেখা যাচ্ছে ওদের বংশের কারো সার্টিফিকেট নেই, এবং ওদের জমির দলিলও সেইভাবে নেই। যে পুরনো দলিলের কথা বলা হচ্ছে সেই দলিলটাও ওদের কাছে নেই। শুধুমাত্র এসটিদের ক্ষেত্রে কিন্তু একটা রুল রয়েছে, তাদের একটা সেলফ ডিক্লারেশনের উপরে ভিত্তি করেই কিন্তু সার্টিফিকেট ইস্যু করে দেয় কনসার্ন কর্তৃপক্ষ। ঠিক আছে, এবার সেক্ষেত্রে আপনাকে সেই ডিক্লারেশনটা কিন্তু নর্মাল ডিক্লারেশন দিলে হবে না, সেটা আপনাকে কোর্টে গিয়ে কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যমে আপনাকে জানাতে হবে যে আপনি এসটি সম্প্রদায়ের মধ্যে পড়েন, আপনার বংশে কারোরই কোনো সার্টিফিকেট ইস্যু হয়নি টিল নাও, এবং আপনার অনেক পুরনো দলিলও নেই, 50 বছরের পুরনো দলিলও আপনার কাছে নেই, অথচ আপনি এসটি সম্প্রদায়ভুক্ত। এবং সেই অ্যাফিডেভিটে কিন্তু আপনার গ্রামবাসীগণ সেখানে সিগনেচার করবেন দায়িত্ব সহকারে। তারাও জানাবেন যে হ্যাঁ, এই ব্যক্তিকে আমি চিনি, দীর্ঘদিন এই গ্রামের বাসিন্দা, এবং এরা জাতিতে এসটি, এবং সার্টিফিকেট না থাকলেও এরা কিন্তু জাতিতে এসটি। এটা যদি আপনি অ্যাফিডেভিট করে ডিক্লারেশনটা দিয়ে দেন, তাহলে কিন্তু কনসার্ন অথরিটি আপনার সার্টিফিকেট ইস্যু করে দেবে ওই অ্যাফিডেভিটের উপর ভিত্তি করে। এই হচ্ছে আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন, যাতে এই তথ্যগুলো, আমি অনেক অজানা তথ্য এখানে শেয়ার করেছি, সেই তথ্যগুলো সবার কাছে পৌঁছায় এবং সবাই যাতে ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশানটা করে নিতে পারে এবং সাকসেসফুলি সার্টিফিকেটটা হাতে পায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।